নির্বাচন পিছিয়ে যেতে পারে এমন কোনো ইস্যু তৈরি না করতে এনসিপির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার নয়াপল্টনে যুব দলের বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, রাজনৈতিক অনভিজ্ঞতার কারণেই গোপালগঞ্জের সংঘাতের ঘটনা ঘটেছে। সমাবেশে নেতারা বলেন, বিএনপি না চাইলে জামায়াতে ইসলামী এদেশের রাজনীতি করতে পারবে না। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মগবাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মানিকগঞ্জ থেকে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ এবং ধানমন্ডি থেকে আছেন আমাদের সাথে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যদি চলে যায় আজিজুল বারী হেলালের কাছে, আপনার কাছে জানতে চাইব যে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ এনসিপির সমাবেশে হামলার সাহস কিভাবে পেল? যে গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, এটা আমাদের 24-এর গণ অভ্যুত্থানকে আঘাত করা হয়েছে। এটা এনসিপির সমাবেশে আঘাত করা না, এটা গণ অভ্যুত্থানের শক্তিকে আঘাত করা হয়েছে। এবং এর পেছনের কারণ যেটা আমরা মনে করি যে সরকারের নির্লিপ্ততা, সরকারের উদাসীনতা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, এবং যে মব কালচারের সূচনা হয়েছিল সেই মব কালচারকে নিয়ন্ত্রণ করতে না পারার ফলে এই গোপালগঞ্জের ঘটনা ঘটেছে। এছাড়াও আমরা বলতে চাই যে রাজনৈতিক, বিশেষ করে এনসিপি রাজনৈতিক অনভিজ্ঞতা এবং রাজনৈতিক যথেষ্ট প্রস্তুতি অভাব ছিল তাদের এই সমাবেশ করার পেছনে। এছাড়াও আরেকটি বক্তব্য যে বাংলাদেশে যখন নির্বাচনের একটা আয়োজন চলছে, সেই নির্বাচনকে যারা পেছোতে চায়, আমরা বলেছি যে একটা অদৃশ্য শক্তি ক্রমে দৃশ্যমান হচ্ছে আমাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে আমাদের নির্বাচনকে একটা সংশয়ের মধ্যে, একটা অনিশ্চয়তার মধ্যে ফেলবার জন্য। এজন্য গোপালগঞ্জে সেই শক্তি দৃশ্যমান হয়েছে, পরাজিত মাফিয়া শক্তি। এবং বর্তমানে যে সমস্ত রাজনৈতিক দল অনভিজ্ঞতার কারণে হোক এবং অন্য কোনো উদ্দেশ্য করেই হোক, দেশে তারা যে আপনার যে কাজগুলো করছে, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের আমাদের যে অভ্যুত্থানের শক্তি ছিল তাদের বিরুদ্ধে রাজনৈতিক বয়ান তৈরি করে এবং আমাদের অভ্যুত্থানের শক্তিকে একটা অনৈক্যের মধ্যে ফেলে দিচ্ছে। কিন্তু আমরা যেহেতু এটা লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, আমরা মনে করি যে আমাদের অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই পরাজিত শক্তিকে মোকাবেলা করতে হবে, নিজেদের মধ্যে ঐক্য তৈরি করতে হবে, নিজেদের মধ্যে হেলাল, আমি আপনার কাছে আরো একবার ফিরবো। আমাদের সাথে আলাউদ্দিন মোহাম্মদ আছেন, তার কাছে যদি একই প্রসঙ্গে জানতে চাই যে নাহিদ ইসলাম বলেছেন যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে আবারও মার্চ টু গোপালগঞ্জ করা হবে। 25 জনকে গ্রেফতারের পরে এখনো কি একই অবস্থান আপনাদের? হ্যাঁ, ধন্যবাদ। যে ঘটনাটি গতকাল সংঘটিত হয়েছে, আপনারা দেখেছেন যে কখনোই এই ধরনের ঘটনার জন্য আমরা প্রত্যাশিত ছিলাম না। আর একটা বিষয় হলো যে, যেটা হেলাল ভাই বলেছেন খুবই স্পষ্ট ভাবেই, যে এটা শুধুমাত্র এনসিপির উপর আঘাত নয়, এটা বরং গণ অভ্যুত্থানের নেতাদের উপর আঘাত, গণ অভ্যুত্থানকারী শক্তিদের উপর আঘাত। এই আঘাতকে আসলে সরকারকে তো কোনোভাবে বরদাস্ত করা উচিত নয়। পাশাপাশি আমরা মনে করি যে অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন যারা যারা আছেন, সবাইকে এই হামলার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কারণ কালকে গোপালগঞ্জে হামলা হয়েছে, আজকে মানিকগঞ্জে হবে, কিংবা পরশুদিন ফরিদপুরে হবে। এভাবে করে বিভিন্ন ভাবে আপনার গণঅভ্যুত্থানে গণহত্যার যে বিচারকে ঠেকিয়ে দেওয়ার যে পায়তারা করছে আপনার পতিত স্বৈরাচার, সেটাকে কোনোভাবে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা জাতীয় ঐক্যের ডাক দিচ্ছি। পাশাপাশি একই সাথে আমরা এটা বলছি যে এই গণঅভ্যুত্থানের যে সরকারের যেই প্রধানতম দায়িত্ব ছিল গণহত্যার বিচার করা, এবং যে ফ্যাসিস্ট শক্তির কারণে বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছিল, তারা যে গণহত্যা করেছিল, তাদেরকে এবং বিচারিক ব্যবস্থার মাধ্যমে যত ধরনের ফ্যাসিস্ট এলিমেন্ট আছে এগুলোকে নির্মূল করা। কিন্তু এই সরকার এটা করতে ব্যর্থ হয়েছে। আমরা এই জন্য সরকারকে হুঁশিয়ারি দিতে চাই, 25 জন গ্রেফতার করা এনাফ না। কারণ ওখানে আমরা শুধুমাত্র গ্রেফতার করে ছেড়ে দিবেন এটা না, বরং এই জুলাই আগস্টে যে গণহত্যা সংঘটিত হয়েছে এটার যথাযথ বিচার যদি হয়, যথাযথ বিচার হলে এবং গোপালগঞ্জকে যদি আলাদাভাবে ট্রিট না করা হয়, গোপালগঞ্জকে বাংলাদেশের অন্যান্য জেলার মতোই সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়, তাহলে আমার মনে হয় এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটানো সম্ভব হবে না। মুজিবুর রহমান মঞ্জু আছেন আমাদের সাথে, আপনার কাছে জানতে চাইবো যে গোপালগঞ্জের সমাবেশে হামলা এবং দেশের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সবকিছু নিয়ে আসলে আপনার কি পর্যবেক্ষণ?
ধন্যবাদ। আসলে গোপালগঞ্জের হামলার বিষয়টা অনেকের কাছে অপ্রত্যাশিত মনে হলেও আমার কাছে কিন্তু অপ্রত্যাশিত মনে হয়নি। কারণ হচ্ছে আওয়ামী লীগ যেখানে সুযোগ পায় সেখানেই তারা তাদের যে শক্তি প্রদর্শন করে এবং তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা এখনো তাদের রক্ত বা চিন্তা থেকে এখনো যায়নি। ফলে এনসিপির একটা গণতান্ত্রিক কর্মসূচি যেটা তারা আগে থেকে ঘোষণা করেছে, এবং এটা শুধু গোপালগঞ্জে না, সারা দেশেই তারা একের পর এক করছে। সুতরাং সেখানে কেন এনসিপিকে তারা প্রোগ্রামে বাধা দিবে, এই মনোবৃত্তিটাই তো একটা অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী মনোবৃত্তি, যেটা আওয়ামী লীগ তার দলীয়ভাবে লালন করে। এটা আমরা সবসময় বলার চেষ্টা করেছি যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল, দলগতভাবে। এখন তারা মনে করছে সারা বাংলাদেশে কোথাও তাদের তেমন শক্তি নাই, তারা মনে করছে যে গোপালগঞ্জে এখনো তাদের একটা শক্তি আছে, যার কারণে তারা সেটা সেখানে করেছে। কালকে যখন অন্য জায়গায় মনে হবে সেখানে তারা করবে। তো আমি মনে করি যে আওয়ামী লীগের কাছ থেকে এটা খুব অপ্রত্যাশিত বিষয় না, আওয়ামী লীগের কাছ থেকে এটা প্রত্যাশিত। আমাদের কাজ হবে দুটো। একটা হচ্ছে যে আওয়ামী লীগকে এটা বোঝানো যে আপনাদের এই ভুল রাজনীতি থেকে আপনারা সরে আসেন, আপনাদেরকে এটা পরিত্যাগ করতে হবে। পরিত্যাগ না করলে এই যে আপনারা দেখেছেন যে কিছুদিন আগেও বা দু একদিন আগেও আমরা দেখেছি বিএনপি, জামাত, এনসিপি একটা দূরত্ব, কিন্তু কালকে গোপালগঞ্জের ঘটনার সাথে সাথে আমরা দেখেছি যে সকল দল একসাথে এটা কন্ডেম করেছে, এটার প্রতিবাদ করেছে, এবং সবাই কিন্তু আবার একটা নির্দিষ্ট ফ্যাসিবাদ বিরোধী জায়গায় সকলের কণ্ঠস্বর সোচ্চার হয়েছে। তো সুতরাং আমি মনে করি যে এটা আওয়ামী লীগকে বুঝতে দিতে হবে এবং আওয়ামী লীগকে এর ভুল রাজনীতি থেকে সরে আসতে হবে আমাদেরকে। দ্বিতীয় হচ্ছে যে আইনগত একটা ব্যবস্থা নেওয়া। আর তৃতীয় সেটা হচ্ছে যে আমাদের সবাইকেই মনে রাখতে হবে যে রাজনীতির একটা গুণগত পরিবর্তনের জায়গায় আমাদেরকে যেতে হবে, যেখানে আমরা সবাই মিলে চেষ্টা করব যে একে অপরের অধিকারের দিকে আমাদেরকে সতর্ক থাকা, সচেতন থাকা। এই যে আপনি দেখেন আজিজুল বাড়ি হেলাল আছেন, আমি আরো একবার তার কাছে ফিরে যেতে চাই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ করছেন আপনারা, কারা আসলে পরিস্থিতি খারাপ করছে? এবং বর্তমান পরিস্থিতি আসলে নির্বাচন নিয়ে কিছুক্ষণ আগে আপনি বলছিলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ রয়েছে কিনা? আমাকে বলছেন? জি জি, আপনাকে বলছি। বর্তমান পরিস্থিতিতে অবশ্যই নির্বাচনের পরিবেশ আছে, কারণ বাংলাদেশে কখনোই আপনার একটা পিসফুল বা হারমোনি বিরাজ করছিল পলিটিক্যাল অঙ্গনে, এমন কখনো ছিল না। নির্বাচনের মাধ্যমেই কিন্তু একটি শান্তিপূর্ণ অবস্থান তৈরি হবে, কারণ নির্বাচন চাচ্ছে না কারা? এই পরাজিত মাফিয়া শক্তি। এখন এই পরাজিত মাফিয়া শক্তিদের বয়ানের সাথে, অর্থাৎ পরাজিত মাফিয়া শক্তির ভাষায় যদি আমাদের অভ্যুত্থানের শক্তিগুলো কথা বলে, যে বিভিন্ন অরাজনৈতিক ঘটনাকে রাজনৈতিক ঘটনা বলে চালিয়ে দিয়ে আপনার শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের নামে যদি আওয়ামী লীগের ভাষায় বাজে কথা বলেন, তাহলে কিন্তু অভ্যুত্থানের শক্তির পক্ষের শক্তির মধ্যে অনৈক্য হয়, এবং সেই সুযোগটা আওয়ামী লীগ নেই। সেজন্য আমি বলছি যে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যেভাবে সরকারের নির্লিপ্ততা দায়ী, ঠিক একইভাবে অন্যান্য রাজনৈতিক দল তারা তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য অনেক অরাজনৈতিক ঘটনাকে রাজনৈতিক ঘটনা বলে চালিয়ে দিচ্ছে। এখন আমার বক্তব্য যে এনসিপির আলাউদ্দিন যেটা বলছে যে সরকারের ব্যর্থতা, তো সরকারে তো আপনারা দুইজন রয়েছেন, এখনো আপনারা তো সরকারের একটা অংশ, তাহলে সেই ব্যর্থতার দায়ভার কি আপনারা নিবেন না? এজন্য আমরা বলছি যে আমরা অভ্যুত্থানের শক্তিরা ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা একটি গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচনের পথে এগিয়ে যায়, তাহলে বিচার কার্যে তো কোনো বাধা হবে না। তো বিচার কার্য তো চলছে এবং এটা চলবে। এই বিচার কার্য না হওয়া পর্যন্ত যদি নির্বাচন ঠেকিয়ে দেওয়ার জন্য আপনারা বিভিন্ন রকম বয়ান তৈরি করেন, তাহলে তো এই পরাজিত শক্তি তো আপনার সুযোগ পেয়ে যাবে, আপনার ষড়যন্ত্র করার সুযোগ পেয়ে যাবে। এজন্য আমি বলছি যে গণ অভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধভাবে একটি অরাজনৈতিক সরকার থেকে একটি রাজনৈতিক সরকারে পরিণত হবার জন্য আমাদের যা যা কিছু করার দরকার, সংস্কার থেকে রাষ্ট্র মেরামত, সবকিছু রিজলভ হওয়ার পরেও কেন আজকে আপনারা এই নির্বাচনকে ঠেকিয়ে দেওয়ার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম বয়ান তৈরি করছেন? সেজন্য বলছি রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার পরিস্থিতি যে অবনতি হোক না কেন, যদি আপনি নির্বাচনের সঠিক ডেট এবং টাইম ঘোষণা করেন, তাহলে দেখবেন সমস্ত ল এনফোর্সিং এজেন্সি তারা কিন্তু একটা সিগন্যাল পাবে, তাদেরকে দায়িত্ব পালন করতে হবে। আপনি যখনই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বললেন যে আপনারা নির্বাচনের ব্যবস্থা নিন, ঠিক দেখলাম তখনই একের পর এক
একটি অরাজনৈতিক ঘটনাকে আপনার রাজনৈতিক ঘটনা বানাচ্ছেন। এরপরে আপনি গোপালগঞ্জে যে দুর্বিষহ ঘটনাটা ঘটে গেল, যে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটে গেল, এর জন্য কি আপনার অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করার প্রয়োজন ছিল না? আপনার ঠিক, আমি কর্মসূচি দেওয়ার আবারও আগে আপনার কাছে ফিরবো। আলাউদ্দিন মোহাম্মদের কাছে একটু এই বিষয়ে জানতে চাইবো যে বিএনপি নেতারা কিন্তু বলছেন যে এনসিপির অনভিজ্ঞতার কারণেও কিন্তু এই গোপালগঞ্জের সমাবেশে হামলা হয়েছে বা হামলার সাহসটা আওয়ামী লীগের ছাত্রলীগ পেয়েছে। আপনি কি একমত কিনা? হ্যাঁ, একটা বিষয় হলো যে এটা আমি স্বীকার করি যে এনসিপির অনভিজ্ঞতা আছে। কোনটার অনভিজ্ঞতা আছে সেটা হলো যে পুরনো বন্দোবস্তে যে আমরা সন্ত্রাসী এবং যারা সরকারে থাকে কিংবা রাজনৈতিক দল থাকে তাদের মধ্যে একটা সংযোগ রেখে চলার যে নীতি, সেই নীতির ক্ষেত্রে আমাদের অনভিজ্ঞতা আছে এবং সেই অনভিজ্ঞতার জন্য আমরা কিছু ক্ষেত্রে গর্বিত বটে। কারণ আমরা আমরা পদযাত্রা করতে পারি, আমরা গোপালগঞ্জে কেন প্রবেশ করবো না? আমরা যদি এইভাবে গোপালগঞ্জকে ছেড়ে 63 ডিস্ট্রিক্টে পদযাত্রা করতাম তাহলে কিন্তু আপনারাই আবার আমাদের বলতেন, সুশীল সমাজই বলতো যে কেন আমরা গোপালগঞ্জে গেলাম না। সেক্ষেত্রে কি আমাদের কি আমাদের যে সাহস বলছে আমরা কি গোপালগঞ্জ কিংবা আওয়ামী লীগের সামনে দাঁড়ানোর সাহস নেই? সেটাও কিন্তু উঠে আসতো। তো বিষয়টা হলো যে অনভিজ্ঞতা তো আছেই, আমরা 5 মাসের রাজনৈতিক দল, কিছু অনভিজ্ঞতা আছে, কিন্তু অনভিজ্ঞতা কখনোই গোপালগঞ্জে হামলার সাথে সংশ্লিষ্ট না। আমরা একটা শান্তিপূর্ণ সমাবেশ করতে গিয়েছি, তার আগে সিকিউরিটি ক্লিয়ারেন্স পেয়েছি। ইভেন সমাবেশ স্থলে যাওয়ার পূর্ব আমরা সেখানে যথাযথ সিকিউরিটি মেজার এনশিওর করে সেখানে প্রবেশ করেছি। তারপরও যেই প্রশাসন হামলা ঠেকাতে পারলো না, ইভেন সেখানে কিন্তু আপনার শুধুমাত্র এনসিপি না, সেখানে জাতীয় আপনার জামাতে ইসলামী আছে, সেখানে বিএনপি আছে। কিন্তু আমরা যদি বলি যে সেখানে কি গোপালগঞ্জ জেলায় আওয়ামী লীগের সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি কি আছে? যদি না থাকে তাহলে সেটা কোন আওয়ামী লীগ? যে আওয়ামী লীগকে 5 আগস্টে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে, যে আওয়ামী সন্ত্রাসীরা দেশের বাইরে পালিয়ে গিয়েছে, যারা এখন দেশের বাইরে যেতে পারে না, তারা কিছু কিছু ক্ষেত্রে গোপালগঞ্জে গিয়ে আশ্রয় নিয়েছে। আপনারা দেখেছেন এই হামলা নেতৃত্ব দিয়েছে জামালপুরের ছাত্রলীগ নেতা, ঢাকা লালবাগের ছাত্রলীগ নেতা, মুন্সিগঞ্জের ছাত্রলীগ নেতা, খুলনার ছাত্রলীগ নেতা। এই অবস্থায় যদি আমরা বলি নির্বাচনটা কখনোই আমাদের ইস্যু না, এটা বাস্তবতা। আমাদের ইস্যু হলো সংস্কার। আমরা আসলে নির্বাচনটা আমাদের রাজনীতির ফোকাস না। বাট আমরা কি কখনোই এটা বলেছি যে আমরা নির্বাচন করব না কিংবা নির্বাচন ঠেকিয়ে দিতে চাই? কিন্তু দেখেন বারবার বিএনপি যে কাজটা করছেন, তারা তাদের এজেন্ডায় আমাদেরকে টেনে আনছে যে আমরা হয়তো কিছু হলে এটা নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছি। দেখেন আপনার পুরাতন ঢাকায় যে হত্যাকাণ্ড ঘটলো, এই হত্যাকাণ্ড বিএনপির মধ্য থেকে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এটার বিরুদ্ধে খুব শক্ত অ্যাকশন নিয়েছে। নেওয়ার পর আপনার জনগণ যদি সেখানে ক্ষোভ প্রকাশ করে, এই ন্যায্য ক্ষোভটাকে দামিয়ে রাখবেন? তখনও বলবেন যে ন্যায্য ক্ষোভটাও কি নির্বাচন ঠেকানোর জন্য? আমরা সেটা বলতে চাই যে বাস্তবতা হলো যে ফ্যাসিস্ট শক্তি আপনার গণভবন থেকে পালিয়েছে, আপনার কিন্তু রাষ্ট্রযন্ত্র থেকে পালায় নাই। শুধু গোপালগঞ্জ না, গোপালগঞ্জে তারা সশস্ত্র ভাবে আছে, কিন্তু রাষ্ট্রের প্রতিটি অর্গানে ফ্যাসিস্ট শক্তি এখানে বিদ্যমান আছে। আমি ফিরবো আবার আপনার কাছে। মুজিবুর রহমান মঞ্জুর কাছে একবার যেতে চাই। যে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, এই ঘটনার পরে আসলে নির্বাচন পেছানোর শঙ্কা কি তৈরি হচ্ছে? নির্বাচন পেছানোর শঙ্কা আমি দেখি না। আমি শুধু দেখি সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যে ফেলিওর। বিশেষ করে আপনি দেখেন যে গোয়েন্দা সংস্থার বিরাট একটা ব্যর্থতা এখানে আমরা দেখতে পাচ্ছি। যেটা একটু আগে আসিফ মাহমুদের কথা আপনাদের এখানে প্রচারিত হয়েছে, বা স্বরাষ্ট্র উপদেষ্টার যে কথাটা, যে ওনারা বাইরে থেকে লোক এসেছে, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে স্বীকার করছেন যে এটা যে ধরনের ইনফরমেশন ওনাদের পাওয়ার কথা সেটা ওনারা পান নাই। সুতরাং একটা জনসভায় আক্রমণ করা এবং সেখানে পুলিশ প্রশাসনের উপরও চড়াও হওয়া এবং সেখানে সেনাবাহিনীকে শেষ পর্যন্ত গুলি চালাতে পর্যন্ত হয়েছে, এই ধরনের একটা পরিস্থিতি যেই গোয়েন্দা বিভাগ ব্যর্থ হয়েছে তাদেরকে কিন্তু এটার জন্য অবশ্যই জবাবদিহিটা এবং তাদের দায়িত্ব মানে ফেলিউরের জায়গায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত। এবং এটার অবশ্যই একটা প্রভাব নির্বাচনের উপরে পড়বে। কারণ আপনি দেখেন নির্বাচন যখন আসবে, আমরা এখনই দেখতে পাচ্ছি এক দল আরেক দলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। আজকেও আমি কয়েক জায়গায় দেখলাম যে পাশাপাশি দুটা দল একজন আরেকজনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। হ্যাঁ, এটা একদিকে ভালো, পাশাপাশি স্লোগান দিলেও এখনো কোনো ধরনের মারামারি হয় নাই। কিন্তু বাই চান্স যদি এমন হতো যে দুই পক্ষে একটা মারামারি লেগে গেল, তখন সেখানে প্রশাসন কি ব্যবস্থা নেবে? যেখানে গোপালগঞ্জে আওয়ামী লীগ আগেই ঘোষণা দিয়েছে হামলা করবে, তারা করতে দিবে না, সেই জায়গায় যেখানে প্রশাসন ফেল করেছে। আমি মনে করি না যে এটার জন্য ইলেকশন পিছাতে হবে। আমি মনে করি ইলেকশনও টাইমলি হতে হবে, বাট তার পূর্বে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিতে হবে। এই ক্ষেত্রে যদি আপনার কাছে একটু জানতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আসলে কি পরামর্শ আপনি দেবেন?
আইন শৃঙ্খলা পরিস্থিতির ওই যে আপনাকে বললাম যে একটা বিশেষ অভিযান চালানো দরকার, যে সমস্ত সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় আছে তাদেরকে গ্রেফতার করাও যেতে পারে, যাদের সন্দিগ্ন আছে। যেমন ধরেন এই যে চাঁদাবাজির এত অভিযোগ উঠছে, যখনই একটা ঘটনা ঘটছে তখন দেখা যায় তদন্ত কমিটি হচ্ছে, অ্যাকশনে যাচ্ছেন, কিন্তু তার আগে কেন নিতে পারছেন না? চাঁদাবাজির ঘটনাগুলো কেন গোয়েন্দা সংস্থারা আগে থেকে জানতে পারছেন না? ইভেন দলগুলোও তাদের যে সমস্ত উশৃঙ্খল কর্মীরা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কখন? যখন পত্রিকায় নিউজ আসছে বা যখন আপনার সোশ্যাল মিডিয়াতে নিউজগুলো ভাইরাল হচ্ছে। বিফোর দ্যাট ওনারা কেন এই জিনিসগুলো ব্যবস্থা নিচ্ছেন না? এগুলো শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির বা আইনশৃঙ্খলা বিভাগের কাজ না, এটা রাজনৈতিক দলেরও কাজ। রাজনৈতিক দলগুলোরও উচিত হবে তাদের নেতাকর্মীদের যে উশৃঙ্খল বক্তব্য, একে অপরকে হেয় প্রতিপন্ন করে যে বক্তব্য, এটার ব্যাপারে সিরিয়াসলি আমি মনে করি পদক্ষেপ নেওয়া দরকার। দলের মধ্য থেকে এটা নিষেধাজ্ঞা দেওয়া দরকার। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে দলের সিনিয়র নেতারা যখন এগুলো বলছেন, সেটা তো আরো বেশি বিপজ্জনক। মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে অনেক ধন্যবাদ। থাকবেন আমাদের সাথে। আজিজুল বারী হেলালের কাছে আরো একবার যাব যে বিএনপি কিন্তু বলেছে যে পরিকল্পিতভাবে এই নির্বাচন পেছানোর চক্রান্ত করছে একটি মহল। নির্বাচন পেছানো হলে কারা লাভবান হবেন? নির্বাচন পেছানো হলে লাভবান হবে যারা এখনো ন্যাশন ওয়াইড রাজনৈতিক দল হয়ে ওঠেনি, যারা বলছে যে তাদের শক্তি সঞ্চয় করা দরকার, যদি নির্বাচনে একটি স্পেস পেয়ে যায় নির্বাচন পিছিয়ে, তাদের শক্তি সঞ্চয় করার জন্য দল ঘোষণার জন্য, এবং আমাদের পরাজিত মাফিয়া শক্তি এবং প্রতিবেশী শক্তি ভারত, তাদেরই লাভবান হবে। এখন আমার বক্তব্য হলো যে এই যে শীর্ষ নেতৃবৃন্দের নামে আপনার বাজে কথা বলার সূত্রপাত কারা করলো, আপনি দেখেন যে একটা অরাজনৈতিক ঘটনা, সেই ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে আপনি বলছেন জনগণ যদি বিক্ষুব্ধ হয়। আপনি কি বলতে পারবেন জনগণ বিক্ষুব্ধ হয়েছে? না কয়েকটি সুনির্দিষ্ট দুইটি রাজনৈতিক দল, তারা যারা নির্বাচনের পক্ষে কথা না নির্বাচনের বিপক্ষে দাঁড়িয়ে তারা আপনার শীর্ষ নেতৃবৃন্দের নামে আপনার কুরুচিপূর্ণ কথা বলা শুরু করলো। এইটা কি তাদের ঠিক হলো? এখন যদি বলে জনগণ বলছে, এটা তো আমরা সবাই দেখেছি কারা বলছে, কাদের মিছিল থেকে এই সমস্ত ছোট ছোট মিছিল থেকে এই সমস্ত প্রভোকিংস করা হচ্ছে। এই প্রভোকিংস এর যদি বিএনপি পাল্টা উত্তর দেয় তাহলে তো বাংলাদেশে অ্যানার্কি সৃষ্টি হবে। আমরা এজন্য সবাইকে অনুরোধ করব যে আপনারা কোনো পাতা ফাঁদে পা দিবেন না। নির্বাচন পেছানোর যে ফাঁদ পেতেছে অপশক্তিরা এবং প্রতিবেশী রাষ্ট্র ভারত যে ফাঁদ পেতেছে, সেই ফাঁদে যেন আর দুটি রাজনৈতিক দল তারা সেই পাতা ফাঁদে যেন পা না দেয়। এবং শীর্ষ নেতৃবৃন্দের নামে এইভাবে যদি লাগামহীন বক্তব্য দেন, যেহেতু এই যে ঘটনাটা পরিকল্পিত ঘটনা, পুরানো ঢাকার যে ঘটনা আমরা বলেছি, সেই ঘটনায় যে প্রাণঘাতী আঘাতটি করলো সেই লোকটিকে এখনো আপনি গ্রেফতার করতে পারলেন না, তাকে আইডেন্টিফাই করতে পারলেন না, এবং এর সাথে সাথে আরো অনেকগুলো ঘটনা ঘটছে, সেই সমস্ত ঘটনাকে সামনে আনলেন না। অযথা আপনি একটি অরাজনৈতিক ঘটনাকে, একটি ব্যবসায়িক হত্যাকাণ্ডকে আপনি রাজনৈতিক হত্যাকাণ্ড বলে চালিয়ে একটি দলের শীর্ষ নেতৃত্বকে মেলাইন করবেন, এটা কোনো রাজনৈতিক কালচার হতে পারে না। আর আমি এনসিপি কে অনভিজ্ঞতা বলছি এই কারণে, দেখেন 5 মাসের দল হন আর 2 মাসের দল, এটা বিষয় না। কোন রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করার আগে যে সমস্ত প্রস্তুতি নিতে হয়, আপনারা সেই সমস্ত প্রস্তুতি না নিয়েই সেখানে গিয়েছেন, তাহলে আমাদের ভাবতে বাকি থাকে না যে আপনারা কি ওইখানেই একটা গন্ডগোল সৃষ্টি হলে, দেশে অ্যানার্কি যদি সৃষ্টি হয়, তাহলে নির্বাচন পেছনের যে বয়ান, সেই বয়ানটা সত্যতা প্রমাণ হবে। এটা কি আমরা ভাবতে পারি না? হেলাল, আমি এই প্রসঙ্গে একটু আলাউদ্দিন মোহাম্মদের কাছে জানতে চাইবো যে আজিজুল বারী হেলাল যে কথাটা উনি বলছিলেন যে আপনাদেরকে আরো প্রস্তুতি নেওয়া প্রয়োজন, কি বলবেন তার কথার পরিপ্রেক্ষিতে? হ্যাঁ, ধন্যবাদ। আপনি যে প্রসঙ্গটা আগেও বলেছিলাম যে আমাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, এটা সত্য, কিন্তু আপনি একটা বিষয় দেখেন যে বাংলাদেশের একটা অংশকে যদি এভাবে আপনি ক্যান্টনমেন্ট বানিয়ে অনিরাপদ করে রেখে দিবেন, আর আপনি একটা নতুন রাজনৈতিক দলকে বলেন যে তোমরা ওদিকে যাবা না, ওখানে বাঘ আছে, এইটা তো আসলে কোনো দায়িত্বশীল বক্তব্য না। কেউ তো বলেনি, আমাদের এটা প্রস্তুতি কেউ তো ছিল বলেনি, কি ছিল না? কেউ বলেনি। না ভাইয়া, আপনাকে আমি কাউন্টার করছি না। কাউন্টার করলে আরেকটা বিষয় বলতে হয়, সেটা হলো মিটফুডে ঘটনায় যে আপনাদের দল থেকে বহিষ্কার করা হলো, এই বহিষ্কারটা তো আসলে এটা রাজনৈতিক ছিল। এখন একটা ঘটনা যদি স্বাভাবিক দুই ভাইয়ের মারামারি হয় অথবা দুজন ব্যবসায়ীর মারামারিতে একটা ঘটনা ঘটে, হত্যাকাণ্ড ঘটে, তাহলে সেটার একটা রূপ। কিন্তু যখন এখানে রাজনৈতিক ক্ষমতা যুক্ত থাকে এবং একটা রাজনৈতিক দল যখন তার নিজের কর্মীকে বহিষ্কার করে, বহিষ্কার করার পরও কিন্তু এখানে আপনার জনগণ
জনগণ নেমে এসেছে। কিন্তু একটা বিষয় আমিও এটাকে প্রতিবাদ জানাই, যে আপনার তারেক রহমানের বিরুদ্ধে যে শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করা হয়েছে সেটা খুব নিন্দনীয়, এবং গণ অভ্যুত্থানের পর গণ অভ্যুত্থানকারী শক্তিগুলোর মধ্যকার এ ধরনের আপনার অপসংস্কৃতি চালু থাকা সঠিক নয়। কিন্তু সেই বিষয়টা আসলে আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য।